এই লেকচারে আমরা শিখব কি করে ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিলের ব্যাপারে যাবতীয় কনসেপ্ট আর কি করে ওটাকে সেট করতে হয়, কি থাকে তার যাবতীয় ব্যাপারটা শিখে নেব। দেখো, আমরা কতটাই শুরু করি, সিমপ্লেক্স মেথড সলভ করার আগে আমাকে দুটো স্টেপ করতে হয়। আমরা এর পরের লেকচারে আমরা পুরো ওয়ার্কিং প্রিন্সিপালটা সিমপ্লেক্সে নিয়ে আসবো এবং তারপরের লেকচারে আমরা এক্সাম্পল নিয়ে আসবো। তো এই হচ্ছে লাইন অফ এক্সাম্পল, মানে লাইন অফ সিরিজ আমি তোমাদের বলে দিলাম। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা বেসিক যে যাবতীয় কথা, এখন আমরা এসছি যে সিমপ্লেক্স ফর এই মেথডটাকে শুরু করার আগে ফার্স্ট স্টেপ কী ছিল। আমরা প্রিভিয়াস লেকচারে দেখে এসেছি যে কোনো ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন থেকে আমাকে যদি কনভার্ট করতে হয়, মানে যে কোনো ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন দেওয়া হয় সেখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। এটা ফার্স্ট স্টেপ সিমপ্লেক্স শুরু করার আগে। আর দ্বিতীয় স্টেপ কি হবে, আমাদের ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিলকে সেট করা। এই হচ্ছে বেসিক দুটো কাজ। এই দুটো কাজ করেই আমরা সিমপ্লেক্স মেথড মাইথোলজি বা মেথডোলজি যাই বলো না কেন, আমরা সেই সূত্রে কিন্তু আমরা ঢুকে যাব আমরা। তো সেইখানে সেই জায়গায় আসতে গেলে আগে প্রথমে আমাকে একটা এখানে এক্সাম্পল দিয়ে আমি সিমপ্লেক্স টেবিলটা বুঝবো, কিভাবে আমরা সেট আপ করবো বা ওর মধ্যে কী কী জায়গায় কী কী জিনিস থাকে, কিভাবে তৈরি করতে হবে। এই একটা এক্সাম্পল কেন, যে কোনো রকম ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন থেকে তার তুমি যখন কনভার্ট করবে তার এতে স্ট্যান্ডার্ড ফর্মে যে কোনো জিনিসের জন্য তুমি কী করে টেবিলটা তৈরি করবে সেটা আজকে আমরা এই লেকচারে শিখব। চলে আসি। তা আমাদের এখানে একটা যে দেখতে পাচ্ছ, আমাদের এখানে একটা অলরেডি একটা কোশ্চেন দেওয়া রয়েছে। তো সেটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে নেই, কেন কি দিজ আর অল ইনইকুয়ালিটিস থাকবে না। সেটাকে আমরা কি করব, স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করে না, আমি পাশেই করে ফেলছি। আশা করি বুঝতেই এখানে আর আমি জায়গা রাখলাম না। অলরেডি আমরা গত লেকচার্স থেকে দেখে আসলে এগুলো আমরা আশা করি বুঝতে পারছি পুরো ব্যাপারটাই। এই হচ্ছে সাবজেক্ট টু কনস্ট্যান্ট, যদি এখানে সাব বলে লিখে দেবে, অত লেখার দরকার নেই। তাহলে এখানে কী হবে, x1 প্লাস x2, আর এখানে তোমার কি অ্যাড করব, এখানে আমার যেহেতু লেস দেন আছে আমরা এখানে কি ইউজ করব, আমরা স্ল্যাক্স ভেরিয়েবল ইউজ করব। তাহলে পজিটিভ কোয়ান্টিটি অ্যাড করব, প্লাস s1 ইজ ইকুয়াল টু 4। আর পরেরটা কী হবে, সেই পরেরটাও সেম হবে, x1 মাইনাস 2x2 প্লাস s2 দিয়ে দেবে ইজ ইকুয়াল টু 3। আর আমাদের অবজেক্টিভ ফাংশন কী রাখবো বলেছিলাম, 0 ইন্টু s1 রাখবো, প্লাস একটু আমি দিকটা সরিয়ে দিই, তাহলে জিনিসটা পুরো একই ফ্রেমে রাখতে চাইছি আমি। আর এটা হচ্ছে 0 ইন্টু s2, ব্যাস আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট হয়ে গেছে, যেখানে কিনা x1, x2 গ্রেটার দেন 0। এখানে তুমি এরভাবেও লিখতে পারো, এখানে তুমি s1, যেহেতু এটাও একটা ভেরিয়েবল, s1, s2টাও তুমি এখানে তুমি রাখতে পারো, যেটাও কিনা গ্রেটার দেন বা ইকুয়াল টু 0। এগুলো হচ্ছে স্ল্যাক্স ভেরিয়েবল। তলা এখানে লিখে দিতে পারো s1 আর s2টা হচ্ছে এখানে হবে স্ল্যাক্স ভেরিয়েবল। এই হচ্ছে বিষয় অত্যন্ত প্রথম স্টেপ, মানে এটা আমার ফার্স্ট স্টেপ হয়ে গেলো। সেকেন্ড স্টেপ কী হবে, আমাদের সিমপ্লেক্স টেবিলটাকে আমাদের সেট আপ করতে হবে। আগে দেখি সিমপ্লেক্স টেবিলটা দেখতে কেমন হয়, তারপর নয় সেট আপের কথায় আসবো। একটু ছোটো করেই নিলাম তোমাদের দেখায় বোঝানোর জন্য। তো আগে সিমপ্লেক্স টেবিলটার যাবতীয় দেখতে এরকম হয়, ঠিক আছে। আমি আরেকটু ছোটো করে নিচ্ছি, দেখতে পাচ্ছ আশা করি তোমরা সবাই। এই হচ্ছে বেসিক গল্প। তো এখানে স্যার এটার পুরো দেখে তো আপনি কি ছক করেছেন, সেই আমাদের হয় না কি বলে ওই যখন আমরা কুষ্টি দেখাই, কুষ্টির যে ছকের মতন দেখে লাগছে, তো সেরকম সেটার জন্য কি করতে হবে, কি ব্যাপারটা বুঝতে হবে, সেগুলো আমরা আস্তে আস্তে আসবো, চিন্তা ভাবনার ব্যাপার নেই। প্রথমে আমরা না কলম ওয়াইজ জিনিসটাকে বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। প্রথমে এই বি কলমটায় দেখো, এখানে কতগুলো কলম রাখবো, কনস্ট্যান্ট কতগুলো হবে, ভেরিয়েবল কতগুলো কলম হবে, সেই হিসাবে আমরা দেখবো, ঠিক আছে। দেখো আমাদের এই কলমটা, এই বি এর কলমটা, সি বি এর কলমটা আর এক্স বি এর কলমটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আমি বলে দিলাম দিস 3 কলমস। আর আমি এইটা কাজ করছি লাল পেন দিয়ে কনস্ট্যান্ট আমি বোঝাচ্ছি, আর অন্য একটি পেন দিয়ে ভেরিয়েবলগুলো বোঝাচ্ছি, মানে যেগুলো চেঞ্জ হতে পারে ফ্রম দ্য ইকুয়েশন টু ইকুয়েশন চেঞ্জ হবে, সেটা আমি ব্লু পেন দিয়ে বোঝাচ্ছি। আর যেরকম হচ্ছে x1 এর কলম, x2 এর কলম, s1 এর কলম এবং s2 এর কলম, কিন্তু এগুলো কিন্তু ভেরিয়েবল কলম, ঠিক আছে। তার কেন ভেরিয়েবল সেটা আমি বলবো, আমি কিন্তু এখনও প্রশ্ন আমার সেখানে শেষ হয়নি। আমি যে বোঝালাম যে এই তিনটে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এবং আর কি কি কনস্ট্যান্ট আছে বলে দিই, তো ওইটুকু বুঝলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে যে মিন এক্স বি বাই বিবি, এটাও কিন্তু কনস্ট্যান্ট। আমাদের এই চারটে কলম কিন্তু আঁকতেই হবে, কিন্তু এই x1, x2, s1, s2 বলে যে কলমটা রেখেছি, এটা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন চেঞ্জ হবে।
কেন চেঞ্জ হবে দেখো, এইগুলো এই যে 4টে কলম যেভাবে চেঞ্জ হবে সেই সূত্রে আমার ওপরেরগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো তুমি দেখতে পাচ্ছ এই পুরোটা মানে x1 মানে পুরোটা ধরতে চাইলে মানে এই পুরো জিনিসটাই কিন্তু একটা কলমের মধ্যে। আমি যদি হালকা করে একটা ছোটো ডটেড পেন দিয়ে এরকমভাবে দেখাই, এই জিনিসটাকে তুমি পুরো এইভাবে রাখো, এই পুরো ব্যাপারটাকে, ঠিক আছে? তাহলে এইটা চেঞ্জ হলে পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা পুরোটা চেঞ্জ হবে। সেই সূত্রে দাঁড়িয়ে আমি কি বলবো, যে সিম্পল কথায় ভাববে যে এই যে 4টে দিস 4 x1 x2 s1 s2 এটা কিন্তু তোমার প্রবলেম ওয়াইজ কিন্তু এই 4টে জিনিস 4টে কলম কিন্তু আপ অ্যান্ড ডাউন, কখনো বাড়তে পারে কখনো কমতে পারে। কেন জিনিসগুলো সেটা আমরা তো এক্সপ্লেনেশন করলেই বুঝে যাব, বাট বললাম কোনগুলো কনস্ট্যান্ট। বি সিবি এক্সবি এটা কনস্ট্যান্ট, এবার এক্সবির মাথায় লেখা আছে সিজে। এবার সিজে কনসেপ্টটা হচ্ছে এগুলো কলম, সিজে কিন্তু রো ওয়াইজ দেখবেন, সিজে যেটা লেখা আছে এটা এর কনসেপ্টটা হচ্ছে রো ওয়াইজ আমরা অ্যালটমেন্ট করি। সেরকম আমরা এই তলার যে এখানে রো ওয়াইজ যেটা আছে এক্স জেড জে, জেড জে কী লেখা আছে সামেশন অফ সিবিআই ইন্টু এক্সআই, এটার আমি ডিটেলসে পরে বোঝাবো। আর এটাও কিন্তু একটা কলাম সিজে মাইনাস জেড জে, এটাও কিন্তু এটা মানে একটা রো হিসাবে আমরা ট্রিট করি। আর বাদ বাকি সব কলম কিন্তু ঠিক আছে, এগুলো রো হিসাবে ট্রিট করছি। কিন্তু এই রোয়ের ভ্যালুগুলো কতগুলো রো মানে ভ্যালু হবে রোতে, এটা ডিপেন্ড করছে যে x1 x2 s1 s2 যতগুলো এই জিনিসটা যত কলম বাড়বে তত ভ্যালু এখানে বাড়বে বা কমতে পারে। এই হচ্ছে সিম্পল ঘটনা, ঠিক আছে? বললাম মিনিমাম তো 4টে হবেই, এটা মাথায় রাখবে, 4টের কম কোনোভাবে হতে পারে না। মানে একটা তুমি যখন আমরা যখন এতে সলভ করি সিমপ্লেক্স মেথড দিয়ে সলভ করি, মিনিমাম 4টে কলম হবেই, x1 x2 আর s1 s2। শুধু x1 থাকলে x2 না থাকলে সেটা কোনো এলপিপির সলিউশনই আসে না, ঠিক আছে? এবার তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। x1 x2 হচ্ছে সেই ডিসিশন ভেরিয়েবলটা, আর s1 s2টা সেটা হচ্ছে স্ল্যাক্স বা বলতে পারো সারপ্লাস ভেরিয়েবল। দেখো একটা কথা মাথায় রাখো যে আমার যে কোনো এলপিপিকে সলভ করতে গেলে তোমার দুটো তো অ্যাটলিস্ট ইকুয়েশন থাকতেই হবে, দুটো তো সাবজেক্ট টু কনস্ট্যান্টসের ইকুয়েশন থাকতেই হবে, নাহলে কীভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব হয় না, একটা কোনোভাবে হয় কোনো দিন, একটা ইকুয়েশন দিয়ে কোনো দিন এলপিপি হয় না। তো দুটো ইকুয়েশন থাকতেই হবে, দুটো ইকুয়েশন থাকলে দুটো ইকুয়েশনই ইনইকুয়ালিটিসে থাকবে, যে সেই সূত্রে তোমাকে স্ল্যাক্স বা সারপ্লাস ইউজ করতে হবে। স্ল্যাক্স করো কি সারপ্লাসটা সেটা পরের কথা, ইউজ তো করতেই হবে। তা সেই সূত্রে তোমার মিনিমাম 4টে কলম কিন্তু এখানে হবেই, যে কোনো আমার সিমপ্লেক্স টেবিলে 4টে কলম এই জায়গাটা হবেই। 4-এর বেশি হতে পারে, যেখানে তোমার 3টে ডিসিশন ভেরিয়েবল হলে 3টে তোমার অবভিয়াসলি স্ল্যাক্স বা সারপ্লাস ভেরিয়েবল হয়ে যাবে। রেশিওটা এইভাবেই হবে, যতগুলো ডিসিশন ভেরিয়েবল ততগুলো তোমার স্ল্যাক্স বা সারপ্লাস ভেরিয়েবল, এটা মাথায় রাখবে। এর রিলেশনটা এইভাবে আসে, যতগুলো ডিসিশন ভেরিয়েবল ততগুলো স্ল্যাক্স বা সারপ্লাস ভেরিয়েবল। এই হচ্ছে এই মাইথোলজি নিয়েই কিন্তু জিনিসটা হয়, ঠিক আছে? তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা চলে আসলাম যে আমরা ফার্স্ট প্রত্যেকটার আমরা কলমের মানেগুলো বুঝবো। প্রথমে বি বলছে, বি কি বলছে, অ্যাট ইনিশিয়াল স্টেজ উই উইল পুট দ্য স্ল্যাক্স অ্যান্ড সারপ্লাস ভেরিয়েবল হিয়ার। মানে ইনিশিয়াল মানে প্রথম যে ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিল যখন আমরা তৈরি করবো এটাকে আমরা পুট করে করে বুঝবো, ঠিক আছে? তাহলে এক একটা করে লাইন পড়বো, এক একটা পুট আপ ব্যাপার করে রাখবো। যে একটা ইনিশিয়াল স্টেজে যখন শুরু করলাম টেবিলটা তৈরি করা, ফার্স্টে কী করবো, যতগুলো স্ল্যাক্স বা সারপ্লাস ভেরিয়েবল আছে সেগুলো আমরা বি কলমে লিখে দেবো। পাতি কথায় কী বললাম, যতগুলো আমার ইকুয়েশনে স্ল্যাক্স বা সারপ্লাস ভেরিয়েবল আছে সিরিয়ালি s1 s2 সিরিয়ালি আমরা কি করব, আমরা এই বি কলমটায় লিখে ফেলবো। তাহলে প্রথমে যেটা পড়বো সেটা করে নেবো, তাহলে জিনিসটা আর প্রবলেম হবে না। তাহলে চলে আসি আমাদের যদি ভেবে দেখি আমাদের কতগুলো স্ল্যাক্স বা সারপ্লাস আছে, s1 আর s2 দুটো স্ল্যাক্স বা সারপ্লাস আছে। তো দুটো স্ল্যাক্স বা সারপ্লাস, এখানে দুটোই স্ল্যাক ইউজ করেছি, যে লেগেছে ইউজ করার ব্যাপার না, যেটা লাগবে সেটাই বলবো আমি। দুটো স্ল্যাক্স ইউজ করেছি, তা দুটো যে আছে s1 আর s2টা আমি কী করবো, এই বি কলমে লিখে নেবো। সিম্পল কি করলাম, এই বি কলমে s1 আর এখানে s2 লিখে এটার মাঝখানে লাইন টেনে দেবে, দেখতে তাহলে জিনিসটা সুবিধা হবে, এরকম একটা লাইন টেনে দেবে, ঠিক আছে? হয়ে গেল, বি কলমে আমরা s1 s2কে রেখে দিয়েছি, ব্যাস হয়ে গেল। যেটা পড়বো সেরকম দেখবো, যেরকম পড়বো মানে যেটা লিখবো এখানে আমরা এক্সপ্লেনেশন পড়বো আর ওখান থেকে টেবিলটা ফিল করবো, তাহলে জিনিসটা আমাদের ক্লিয়ারলি বুঝে যাবো আমরা। সিবি কি বলছে, কোএফিসিয়েন্ট অফ বি ইন অবজেক্টিভ ফাংশন। মানে আমাদের যে অবজেক্টিভ ফাংশনে যে কোএফিসিয়েন্ট আছে মানে হিসাব মতন কি এখন যেটা লিখে ফেলেছি s1 আর s2, ভালো করে দেখো আমার বি এর এই s1 s2 ভেরিয়েবল, এই বি এর s1 s2 ভেরিয়েবল আর বি এর কোএফিসিয়েন্টটা এখানে সিবিতে লিখতে হবে। সি অফ বি মানে কোএফিসিয়েন্ট অফ বি, বি মানে স্ল্যাক, ইনিশিয়ালি আমরা স্ল্যাক সারপ্লাসকে আমরা বিতে রাখলাম। এইবার আমরা অবজেক্টিভ ফাংশনে যাব, গিয়ে দেখবো যে এই s1 আর s2 কোএফিসিয়েন্ট কী আছে,
সেটা আমি সিবিতে লিখবো, বোঝাতে পারলাম? তো সিবিতে কি লিখবো, x1 x2 অবজেক্টিভ ফাংশন দেখবো, দেখে তার কোএফিসিয়েন্ট লিখবো। দেখি আমাদের অবজেক্টিভ ফাংশনে x1 আর s1 আর s2 কি আছে। দেখো আমি বলেছিলাম 0 ইন্টু s1, আর এটা কেন আমরা লিখবো, আমরা গত লেকচারেই ডিসকাস করেছিলাম এটাকে লিখতে হয় কেন, কিন্তু ছকে ফেলতে হবে বলে। এটা পুরোটা মানেই কিন্তু 0, বাট এটা লিখি কেন, ছকে ফেলার জন্য, এই টেবিলটায় ফেলার জন্য এইভাবে লিখি। তাহলে আমাদের s1 এর ভ্যালুও 0, s2 কোএফিসিয়েন্টও 0, ঠিক আছে? কোএফিসিয়েন্ট মানে আগে যেটা লেখা থাকে, ঠিক আছে, গুলিয়ে ফেলবে না। তো সেই সূত্রে আমরা কি লিখলাম, সিবির ভ্যালু এখানে 0 লিখলাম, এখানে আমরা 0 লিখলাম, হয়ে গেল, গল্প শেষ। তারপর এক্সবি কি বলছে, কোএফিসিয়েন্ট অফ সাবজেক্ট ইকুয়াল, যেটা রাইট হ্যান্ড সাইড অফ দ্য কনস্ট্রেন্ট, মানে সিম্পল কথায় যদি আমি এই ইংলিশটা না বুঝতে পারি, সিম্পল বুঝতে গেলে এক্সবিতে আমি কি রাখবো, যে এই যে আমাদের ইকুয়াল টুর পরে যে রাইট হ্যান্ড সাইডে যে কোএফিসিয়েন্টগুলো আছে, যেরকম যে 4 আর 3, এটা অবভিয়াসলি সিরিয়ালি রাখবে, কিন্তু এইটা দেখে দেখে এখানে এক্সবিতে লিখে দেবে। এক্স হচ্ছে কি আমাদের যেটা ইকুয়েশনের যেটা ইকুয়াল টুর পর, মানে রাইট হ্যান্ড সাইডে যেটা লেখা আছে দেখে দেখে সে যতগুলো ইকুয়েশন হবে, এখানে দুটো ইকুয়েশন মিলে দুটো রাইট হ্যান্ড সাইডের ভ্যালু, 3টে ইকুয়েশন দিলে তোমার 3টে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু হয়ে যেত, 3টে স্ল্যাক সারপ্লাস হয়ে যেত, ঠিক আছে? তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এখানে কি রাখবো, এখানে উপরে লিখবো 4 লিখবো, এখানে 3 লিখবো, কেন কি আমাদের ইকুয়াল টুর পর দুটো ভ্যালু দেওয়া রয়েছে, মানে ফার্স্ট ইকুয়েশনে 4 আছে, সেকেন্ড ইকুয়েশনে 3। এটাকে আমি যদি লিখে দিই এরকম ডট ডট করে ইকুয়েশন 1, তাহলে এর রেসপেক্টে এক্সবি কত, 4, আর এখানে হচ্ছে যখন ইকুয়েশন 2 আমি এখানে লিখছি, তাহলে এর রেসপেক্টে এক্সবি কত, 3, তাহলে সেই সূত্র আমরা এখানে লিখে ফেলেছি, হয়ে গেছে। এইবার কি দেখেছি, এইটুকু জিনিস বুঝে গেছি। এইবার চলে আসি নেক্সট কি বলছে, যে আমাদের একটা টার্ম এখানে যেটা লেখা আছে, যে x1 থেকে এর পরের যে x1 থেকে xn আর s1 থেকে sn এর কোএফিসিয়েন্ট অফ ডিসিশন, স্ল্যাক্স এবং সারপ্লাস ভেরিয়েবলগুলো ওখানে কিন্তু লিখে দেবো। তাহলে এখানে s1 এখানে ডট ডট কেন লিখেছি, একটা বড় প্রশ্ন আছে, যে আমাদের উই ডোন্ট নো যে আমাদের কতগুলো x1 হবে আর কতগুলো s2 হবে, এটা তো কখনো ফিক্স না, এটা ডিপেন্ড অন দ্য ইকুয়েশন। এখানে আমার দুটো s1 আছে, এখানে দুটো x মানে ডিসিশন ভ্যারিয়েবল আছে, আর দুটো স্ল্যাক সারপ্লাস ভ্যারিয়েবল আছে, মানে s1 s2 এর মধ্যে দুটো আছে, ঠিক আছে? s1 s2 দুটো আমাদের স্ল্যাক সারপ্লাস আছে, আর হচ্ছে x1 আর x2 দুটো ডিসিশন ভেরিয়েবল আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে যেগুলো আমাদের আছে, ঠিক আছে, যেই দুটো চারটে ভেরিয়েবল আছে, তাদের যে কোএফিসিয়েন্টগুলো আমি এখান থেকে দেখে এখানে লিখবো, আমাদের সাবজেক্ট টু কনস্ট্যান্ট যে ইকুয়েশনগুলো আছে সেখান থেকে দেখে দেখে এখানে লিখবো, ঠিক আছে? চলে আসি, দেখো আমাদের x1 এই জায়গাটা ফিল কি করবো, এই প্রথমে এই রোটা ভাবো, s1 রোটার রেসপেক্টে ভাবছো যে x1 আর x2 মধ্যে কী কী ভ্যালু ফিল করবো, এবং s1 আর s2 মধ্যে কী কী ভ্যালু ফিল করবো, সেটা আমি কোথা থেকে পাবো, এই ইকুয়েশনটা থেকে পেয়ে যাবো। দেখো উপর থেকে, দেখো ফার্স্ট ইকুয়েশন 1টা দেখবো, অবভিয়াসলি ফার্স্ট এই s1 এর জন্য আমি ইকুয়েশন, মানে এই ফার্স্ট রোটার জন্য আমি রোটাকে প্রথমে হাইলাইট করে ফেলছি। এইটার জন্য আমি কি করব, আমি ইকুয়েশন 1কে দেখবো স্বাভাবিক, আর তলারটার জন্য আমরা ইকুয়েশন 2 দেখবো। তাহলে ইকুয়েশন 1-এ x1 এর ভ্যালু কি আছে, 1, কিছু নেই মানে 1, যেখানে 1 বসালাম। x2 এর ভ্যালু কি আছে 1, তাই 1 বসালাম। s1 এর ভ্যালু কি আছে, x1 এর ভ্যালু 1, অবভিয়াসলি 1 মাল্টিপ্লাই হচ্ছে বলে 1, কিছু নেই মানে 1, কিছু নেই মানে 0 ধরবে না, কিন্তু 1। দেখো s2 বলে কিছু নেই, s2 বলে কিছু নেই মানেই হচ্ছে তুমি এটা রাখতে পারো, আমি এটা পাশে লিখলাম যে প্লাস, আমি রাখতে পারি 0 ইন্টু s2 লিখতে পারি, কিছু নেই মানে 0-র সঙ্গে মাল্টিপ্লাই করলে সেটা 0ই হয়ে যাবে, প্লাস এখানে প্লাস 0 আমরা অ্যাড করতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা s2 নেই মানে এখানে হচ্ছে s2 0, ঠিক আছে? বুঝতে পারলাম। সেম আমরা যে তলার যে রোটা আছে, মানে s2 এর যে রোটা, আমি যে নামটা আমি s1 নিয়ে রো বলছি, এটাকে s2 রো বলছি আমি, s2 এর রো এর মধ্যে সেকেন্ড ইকুয়েশন দেখে দেখে কিন্তু ভ্যালু পুট করব। সেখানে আমার x1 এর ভ্যালু কত, সিম্পল 1, এখন থেকে তো বুঝতেই পারছো। এই ইকুয়েশন দেখো আমার ভ্যালু কত, -2 x2 এর ভ্যালু। s1 তো নেই, তাহলে s1 নেই যখন আমরা সিম্পল এখানে আমরা অ্যাড করতে পারি 0 প্লাস 0 ইন্টু s1 রাখতেই পারি, তাহলে আমার s1 এর ভ্যালু কত 0, আর s2 এর ভ্যালু কত, s2 আছে মানে এখানে কোএফিসিয়েন্ট কিছু নেই মানে 1। তাহলে আমরা কিন্তু ফুল আপ ফিল করে নিলাম, গল্প এখানে শেষ, আমরা কিন্তু ফিল করেছি। এবার গল্পটা সিজের এক্সপ্রেশনটা তলায় লেখা নেই। সিজে মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এই যে x1 x2 s1 s2 ফ্রম দ্য আমাদের অবজেক্টিভ ফাংশন থেকে দেখে দেখে তাদের কোএফিসিয়েন্টগুলো সিজের মধ্যে লিখবো। সিজের গল্পটা এখানে তাহলে বলা নেই যে ইট ইজ আ কোএফিসিয়েন্ট অফ অবজেক্টিভ ফাংশন, যেখানে আমি উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে? সিজে মানে ইট ইজ আ কোএফিসিয়েন্ট অফ দ্য অবজেক্টিভ ফাংশন। সেই সূত্রে এখানে কী হবে, 3 4 0 0। অবভিয়াসলি যা যা আছে তুমি ম্যাক্স জেড দেখবে, আমাদের অবভিয়াসলি অবজেক্টিভ ফাংশন মানে ম্যাক্স জেড সবসময় ম্যাক্সেই থাকবে বলেছে, মিন থাকলেও ম্যাক্সে কনভার্ট করে নেবো। তো সেই সূত্রে এখানে কী হবে, যে তার কোএফিসিয়েন্টগুলো লিখে নেবে। এখানে কাছে কত 3 আছে,
এখানে আছে কত 4 আছে, এখানে কত আছে, এখানে 0 আছে, এখানে আছে 0 আছে, S1 এইভাবে x1 এর কোএফিসিয়েন্ট 3, x2 এর কোএফিসিয়েন্ট 4 অবজেক্টিভ ফাংশনের, S1 এর কোএফিসিয়েন্ট 0, S2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0। তাহলে আমরা এটা মোটামুটি দেখে কি বুঝলাম জানো তো, যে আমরা পুরো টেবিলটার যে ভ্যালুগুলোকে একটা ছকের মধ্যে ফেলে দিয়েছি, পুরো ইকুয়েশনের ভ্যালুগুলোকে একটা ছকে ফেলে এখানে চলে আসলো আমাদের কাছে। এটাই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, খুব বিউটি অফ দিস থিং, ঠিক আছে। তো ব্যাপারটা কিন্তু আমাদের কনটা হয়ে গেল। এইবার লাস্টে কি দিয়েছে, জেড মানে হচ্ছে সিবিআই ইন্টু অফ এক্সআই। এটার মানেটা কি, এটা পাশে পাশে আমি করে করে বলবো। এটা জেড হচ্ছে সামেশান, হচ্ছে সামেশান মানে টোটাল যে যতগুলো কলম আছে সবগুলো সামেশান কি করব, সিবিআই ইন্টু এক্সআই। ভালো করে একটা পড়লেই এটা বুঝে যাবে তোমরা। ঠিক আছে, ইনিশিয়াল সিম্পলেক্স টেবিল পুরো ফিল না করলে কিন্তু হবে না। তাহলে এখানে দাঁড়িয়ে আমরা কি করব, সিম্পল সিবিআই মানে এই কলমটা, ভালো করে দেখো, আমি অন্য পেন দিয়ে দেখাচ্ছি যাতে জিনিসটা তোমাদের বুঝতে একদম অসুবিধা না হয়। মানে সিবিআই মানে এই কলমটা, ঠিক আছে, এইভাবে আমি অ্যারো দিলাম। সিবিআইয়ের সাথে তুমি মাল্টিপ্লাই করবে এক্সআই, মানে এখন x1 x2 S1 x2 মানে যতগুলো ভেরিয়েবল আছে সবগুলোর মাল্টিপ্লাই সামেশন। তাহলে ফার্স্টে আমি সিবিআইয়ের সাথে x1 করছি, তাহলে লিখছি, দেখো আমাদের ফার্স্ট যেটা কী করছি, সিবিআই ইন্টু x1 মানে x1 এর সাথে মাল্টিপ্লিকেশন হবে। তাহলে ফার্স্টে কী হবে, 0 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 1, 0 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 1, যতগুলো থাকবে এর মাল্টিপ্লাই হবে। মানে সিবিআইয়ের প্রত্যেকটা ভ্যালু, আমি যদি আই বলতে গেলে এখানে আমি 0 বলতে পারো, 1 বলতে পারো, যদি কলম নাম্বার বলি মানে 0 সিবিআই যে রোটা আছে, মানে এই যে সিবিআই 0 ইন্টু এক্স অফ 1-এর যে আমার 0th রোতে যে ভ্যালুটা সিম্পল মাল্টিপ্লাই করবো, এর মাল্টিপ্লাই সামেশান করবো, মানে 0 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 1, তাহলে অ্যান্সার কত হবে, 0 হবে। 0 এখানটা লিখে দেবে। সেকেন্ডের জন্য কি করবে, দেখো সিবিআই ইন্টু x2-র জন্য করছো, মানে 0 ইন্টু 1 ইন্টু 0 ইন্টু আমাদের সিম্পল কি করব, -2। তাহলে আমি লিখি 0 ইন্টু 1 প্লাস 0 ইন্টু -2 সেকেন্ডে। এবার আমাদের এই সিবিটা কনস্ট্যান্ট, এবার x2-র জন্য ভাবছো তুমি, আমি অ্যারো করে লিখছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে কী হবে, সিম্পল সেটার জন্য 0 অ্যান্সার হবে। দেখো সবগুলোই 0 হবে কিন্তু, বাট হিসাবটা বোঝানোর জন্য বারবার করছি, কারণ এটা পরবর্তীকালে আবার যখন এটা কন্টিনিউ করে সব 0 আসবে না, ঠিক আছে। ইনিশিয়াল স্টেজের জন্য সবই 0 আসবে, কেন কি সিবিআই গেলে কোএফিসিয়েন্ট 0-র সঙ্গে মাল্টিপ্লাই করলে সবই 0। এবার দেখো সিবির সঙ্গে আমি S1-এর করছি, তাহলে কী হবে, 0 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 0, যদি দেখলে বুঝতে পারছো। দেখো এই 0-র সাথে 1 করছো, আমি ঠিক মারছি, দেখো আবার 0-র সাথে তুমি 0 করছো, তাহলে সিম্পল করলে কি, দেখো ইজ ইকুয়াল টু 0ই হবে। মাল্টিপ্লিকেশনগুলো দেখো সামেশান, এই সামেশান কথাটা মানে যতগুলো কলম আছে রো আছে সবগুলোর মাল্টিপ্লাই করে যোগ করবে। তাহলে লাস্টে দেখো এখানটা x2 0 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1, তাহলে এটাও কোনো 0ই হয়ে যাবে, 0 হয়ে গেল। আমি যদি যে পাশে যদি লিখে দিই 0 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1, 0 হয়ে গেল, ব্যাস। এইটুকু অব্দি আমাদের গল্প বুঝে গেছি যে কী করে আমরা জেড বার করছি। লাস্ট কি আছে, সিজে মাইনাস জেড কীভাবে করবে, 3 মাইনাস 0, তাহলে সিজের সঙ্গে মাইনাস হবে জেড ভ্যালু, এই কলমগুলো যে 3 মাইনাস 0, তো 3 মাইনাস 0 করলে কী হবে, 3 হবে। 4 মাইনাস 0, তাহলে কী হবে, 4 হবে। 0 মাইনাস 0, তাহলে 0 হবে। 0 মাইনাস 0, তো 0 হবে। তাহলে আমরা কিন্তু পুরো ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিলটা কিন্তু সেট আপ করে ফেলেছি। এইটা আমার সেট আপ করতে হতো ইনিশিয়ালি, এরপর অনেক ডিসিশন আছে, এরপর অনেক ডিসিশন দেখে আমরা কিন্তু ফার্দার কিন্তু এগাবো। ব্যাপারটা বুঝতে পেরেছি। এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিলটা, কিন্তু সেকেন্ড স্টেপে সিমপ্লেক্স মেথড করতে গেলে ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিলটা কিন্তু আমাদের সেট আপ করা খুবই দরকার। তো সেই সূত্রে আমরা কিন্তু এই মধ্যে করে ফেলেছি। সো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে জিনিসটা করলাম আমরা সিমপ্লেক্স টেবিল সেট আপটা। আশা করি আমরা এই ইনিশিয়াল সিমপ্লেক্স টেবিলটা সেট আপটা আমরা বুঝে গেছি।